জিনিসটা আসলে আসলে খুবই স্যাড, কারণ এটা সহজ ভাষায় একটা ছেলের অনেক সহজ, অনেক সহজ। একটা ছেলের লাইফে ছেলের জন্য সবকিছু সাজানো অ্যান্ড আর সবকিছু প্রুফ রাইটফুলি, করা অনেক না ইজি। না না, কোনো কারণ ব্যাপারই না, প্রুফ না কারণ করলেও। আমাদের সোসাইটি, আমাদের বাবা মারা সবসময় একটা জিনিস মাথায় নিয়ে বসে থাকে যে তারা অলওয়েজ ধরেই নেয় যে ছেলে তো এটা করবেই, ছেলের তো এটা হবেই, ছেলে তো এটা পারবেই। মানে নর্মালি মানে একটা ছেলের অ্যাচিভমেন্ট, মানে নিজেকে প্রুফ করা একটা মেয়ের জন্য, একটা মেয়েকে না আমার মনে হয় জন্মের পর থেকে প্রত্যেকটা প্লেসেই তাকে প্রুফ করতে হয় আসলে, সব জায়গায়। স্বামীর ঘরে গিয়ে, নিজের বাবার ঘরে, নিজের ছেলের সংসারে, এভরিওয়্যার একটা মেয়েকে প্রুফ করতে হয় নিজেকে। মানে সব ক্লাসে, ইনফ্যাক্ট যেটা আপনি বললেন, সব ক্লাসে। ইনফ্যাক্ট আমি মানে আপনার সাথে বসে আমার এখন একটা কথা ছোটবেলা থেকে শুনতাম যে মেয়ে হয়ে জন্মানো পাপ। তো আমি না এটা দুষ্টামি করে বলি, যখনই কিছু একটা হয় তখন বলে মেয়ে হয়ে জন্মানো পাপ, বাট কিছুটা হলেও পাপ না হলেও কিন্তু মেয়ে হয়ে জন্মানো ইজ। কিন্তু দেখেন আপনার সাথে একই সোসাইটিতে আপনার পাশে যে ছেলেটা বাস করে সে কিন্তু উল্টাটা ভাবে। সে ভাবে যে মানে সুন্দরী একটা মেয়ে হয়ে জন্মালে দুনিয়া তার কিছুই লাগে না। এই সৌন্দর্য তার কাছে সবকিছু রেডি, সৌন্দর্য তো শেষ। সেটাই সৌন্দর্য থাকে, আর ওই এই সৌন্দর্য ধরে রাখতে তো জান হয়ে যায়। জিনিসটা নিয়ে মানে তাদের কথাটার ব্যাপারটা থাকে অনেকটা ব্যঙ্গাত্মক, যে তাদের কোনো কষ্ট করতে হয় না, মানে তাদের সবকিছুই রেডি থাকে, তাদের কোনো কিছু প্রুফ করতে হয় না। আসলে ব্যাপারটা যে মেয়েরা যে জন্মের পর থেকেই পরীক্ষা দিচ্ছে সেই জিনিসটা কিন্তু আসলে। আরেকটা হচ্ছে বলি যে একটা মেয়ে আর একটা ছেলে ধরেন দুইজন, মানে বেশিরভাগ ক্ষেত্রে ক্লাসের কথাটা যেটা বললেন, বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখবো যে একটা ছেলে যদি অ্যাচিভ করে অনেক সাকসেস, বিজনেসে বলেন, চাকরিতে বলেন, ওইটার 80-90%ই তার নিজের। আনলেস সে তার কোনো একটা সাকসেস পিছে বলে যে আমি আমার মা বাবাকে ক্রেডিট দিতে চাই, তার আমাকে, কারণ আসলে মা বাবারা একটা ছেলে সন্তানকে যে আশা নিয়ে পড়ায়, যে ধরনের স্কুলে ভর্তি করায়, যেটা হওয়ার সাথে সাথে তাদের যে স্বপ্নগুলো একটা মেয়ের বেলায়, স্পেশালি আমাদের মিলেনিয়ালতে মা বাবারা মেয়ের বেলায় দেখেই না। আর একটা মেয়ে যদি আবার অ্যাচিভ করে সাকসেস, বিজনেস, হোয়াট এভার, আমাদের ক্লাসেও কোথাও না কোথাও সেটার আবার ক্রেডিট কিন্তু অন্য কেউ নিয়ে সাইলেন্টলি আমরাও দিই। কেন কোথায় বলি সেটা হচ্ছে কি যে আমাদেরকে অ্যালাউ করা হয় কোথাও না কোথাও, হয়তো কারো হাজবেন্ড বা কেউ ভাবে যে আমি ওকে অ্যালাউ করছি বিজনেস করতে, আমি ওকে অ্যালাউ করছি। এই অ্যালাউ করতে তো আমি অপরচুনিটি, মানে আমি তাকে স্পেসটা দেওয়াতে আমি ওকে আমি আই লেট হার গ্রো, মানে অফকোর্স তখন হয় কি যে আমাদের কারো না কারোর প্রতি গ্রেটফুল থাকতে হয়, আর আমরা মন থেকেই গ্রেটফুল থাকি। তারপরেও এই ব্যাপারটা একটা ছেলের ক্ষেত্রে আমার যেটা মনে হয় কি জানেন, আমরা মন থেকে তো গ্রেটফুল থাকি, কারণ বাই নেচার আমরা মায়ের জাতি, তো আমরা মেয়ের জাতি, তো আমরা হয়তো বা এটা কোনো না কোনো জায়গায় মনের একটা কোনায় আমরা এটা পছন্দ করি। মানে ক্রেডিটটা হাজবেন্ড ওর বাবা জিনিস, কিন্তু না, এটা একটা জিনিস যে আপনি মন থেকে পছন্দ করে একজনকে দিলেন, ভালোবেসে ক্রেডিটটা দিলেন, এটা একটা জিনিস। আরেকটা হলো কেউ এসে জোর করে নিয়ে নেয়, জোর করে, বা ধরেন খুব রাইটফুলি বলে দিল যে আমি অ্যালাউ করছি বা আমি ওকে গ্রো করতে দিলাম, আমি ওকে কনফিডেন্ট, মানে আপনি আমাদের সোসাইটিতেই দেখবেন যখন কোনো একটা আড্ডা হয়, কোনো কিছু হয়, সোসাইটির 10টা মানুষ যখন একটা মেয়ের সাকসেস নিয়ে খুব বেশি গল্প করে বা মুখর হয়ে যায়, ওইখানেই কিন্তু আপনার খুব কাছের কেউ একজন বলে ফেলে আমি অপরচুনিটিটা দিছি দেখি তো সে করতে পারছে। সে যদি নাও বলে, সে যদি সামনে থাকে, মেয়েটা তাড়াতাড়ি না, সে আশা করুক না করুক, মেয়েটা তাড়াতাড়ি আমরা বসে থাকি বলার জন্য যে কার কারণে আজকে আমি এখানে, মানে না না ও করতে, মানে এটা আমাদের সোসাইটিতে এটা অনেকটাই গ্যারান্টেড যে একটা মেয়ে সাকসেসফুল হওয়া মানে হলো তার পিছনে তার বাবার হাজবেন্ড ছিল, আর একটা মেয়ে মানে একটা ছেলে সাকসেসফুল হওয়া মানে হলো সে নিজেই সবকিছু করলো, করারই কথা, কারণ ও তো ছেলে। হ্যাঁ, আর ধরেন মা বাবা যদি প্রাউডও হয়, এটা কিন্তু একটা অনেক দূর গিয়ে আমরা নিজেকে প্রুভ করার পর গিয়ে ধরেন যে তারা এটা আসলে অনেক উপরের একটা স্তর, মানে যে সোসাইটিতে বাবা মা তার মেয়েকে নিয়ে অনেক বেশি প্রাউড, এবং এটা নিয়ে আশেপাশে সবাইও প্রাউড। এটার জন্য যে কি পরিমাণে পরীক্ষা একটা মেয়েকে দিতে হয় সেটা যে মেয়েটা দেয় সেই জানে, যে সে আসলে প্রতিদিন কিভাবে পরীক্ষা দিয়ে সে প্রমাণ করতে পারছে। শুরুতে কিন্তু তার বাবা মাও হয়তো বা তাকে বিশ্বাস করে নাই, বা তার উপরে ইয়াটা ছিল না, তুমি পারবা, ও কি বলবে, ও কি শুনবে, ও তো দেখে ফেলবে। এটা তো আমাদের মেয়েদের কমন, উঠতে বসতে। যে আমি একটা জিনিস অবাক হই যে আমাদের সোসাইটিতে একটা বাবা মা কখনো কিন্তু একটা মেয়েকে এসে আলাদা করে জিজ্ঞাসা করে না যে তুমি কি চাও, তুমি কি পছন্দ করো। জন্মের পর থেকে একটু বড় হওয়ার পরে কিন্তু আমরা একটা জিনিস শুনি, না তুমি এটা করবা, ও কি বলবে, আমি তাকে যাই কি বলবো, আমি তাকে কিভাবে মুখ দেখাবো, তুমি এটা করতে পারো না এই ফ্যামিলিতে হয়ে। কিন্তু মেয়েটা যে একটা আলাদা ব্যক্তি সত্তা, তার যে আলাদা একটা চয়েস আছে, তার যে একটা ইচ্ছা অনিচ্ছা আছে, সেটা কিন্তু নাই আমাদের সোসাইটিতে। এবং অনেক মেয়ে দেখা যাবে যে আমার এরকম অনেক ক্লায়েন্ট পাই, তারা হয়তো বা লাইফে যেটা হইতে চায় বা হইতে চাইছিল, তাদের বয়সের হয়তো বা 50টা বছর পার হয়ে গেছে, সে এখনো কাউকে বলতেই পারে নাই, ভুলেই যায় মনে কি যাইছে। হ্যাঁ, একটা সময় পরে মেয়েরা ভুলে যায় সে একটা আলাদা ব্যক্তি সত্তা। হ্যাঁ, মানে আর আরেকটাও যে জন্মের সাথে সাথে ওই যে বললাম যে একটা ছেলে সন্তানের সাথে সাথে অনেক স্বপ্ন জন্ম হয়, কিন্তু আমরা যে
70% এখনো 2024 কিন্তু একটা মেয়ে বাচ্চার জন্মের সাথে সাথে আমার মনে হয় না যে মা বাবার কোনো স্বপ্ন, মানে হ্যাঁ ওরা অবশ্যই বাচ্চাটাকে স্বপ্ন জন্ম হয় না, আসে না যে ওকে আমি ইঞ্জিনিয়ার পাইলট বানাবো, ভালো স্কুলে পড়াবো। আমরা তো ড্রিম নিয়ে কথা বলছি, আপনি যদি আমাদের একটু ডাউন সোসাইটির দিকে যান, ওদের ওইখানে দেখলে কিন্তু আপনি আরো বেশি অবাক হবেন। ওরা কিন্তু একটা মেয়ে জন্মানোর সাথে সাথে ওরা কিন্তু একটা লাইবিলিটি জন্ম দেয়, এবং আপনি কিন্তু এটা দেখবেন ওদের চোখে মুখে দুশ্চিন্তা দেখলেই দেখবেন। ওরা মেয়ে জন্ম দেয় মানে ওরা বিশ্বাস করে যে ওরা একটা বিশাল বড় লাইবিলিটি জন্ম দিল, কিন্তু এই মেয়েটা যে তার শক্তি হতে পারে। একটা ছেলে কিন্তু তারা স্ট্রেংথ হিসেবে নেয়, একটা ছেলে একটা ড্রিম একটা স্ট্রেংথ, একটা মেয়ে মানে হলো লস অফ প্রেশার এবং লাইবিলিটিস। সো এই জিনিসটা আমি জানি না আসলে হয়তো আমি আমার লাইফ টাইমে বা আমি বেঁচে থাকা অবস্থায় দেখে যাবো কিনা, বাট আমরা যারা মিলেনিয়াল ছিলাম আমাদের ছোটোবেলার সাথে 90-র দশকে আমরা যারা, তাদের সাথে এখন কিন্তু সোসাইটিটা কিছুটা চেঞ্জ, বাট যতটা চেঞ্জ হওয়ার দরকার ছিল, মানে যেভাবে আমাদের দেশ গ্রো করলো বা যেভাবে আমাদের ইকোনমি গ্রো করলো, আমাদের তথ্য প্রযুক্তি গ্রো করলো, সেভাবে কিন্তু মেয়েদের ভাগ্য গ্রো করলো না, মেয়েদের অবস্থান কিন্তু ওভাবে চেঞ্জ হলো না। হ্যাঁ এটা ঠিক, আপনি বলতে পারেন বা আমাদের ভিউয়ার্স যারা আছে, আমাদের যারা দেখছে শুনছে, তারা বলতে পারে তাহলে সোসাইটির এত বড় বড় জায়গায় মেয়েরা কিভাবে গেল, আমাদের সোসাইটির এত বড় বড় পদগুলো, এত বড় বড় চেয়ারগুলো মেয়েরা কিভাবে লিড করছে। যদি এরকম হয় যে ওরকম সোসাইটিতে ওই জায়গায় লিড করা বা ওই জায়গায় যাওয়া, হোল্ড করা এক একটা মেয়েকে নিয়ে এসে দরজা জানলা বন্ধ করে তার কাছ থেকে যদি একদম পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হয় যে তুমি ওইখানে কিভাবে গেছো, তোমার পিছনে কি কি ছিল, কাকে কাকে তোমার বুঝায় শোনায় প্রুফ করে যেতে হয়েছে, তাহলে সেটা নিয়ে আমার মনে হয় মহাভারত মহাকাব্য সব হয়ে যাবে। সো যেই মেয়েটা সোসাইটির ওই জায়গাটাতে গেছে সে কিন্তু জানে, তার বয়স হতে পারে 30-35, হয়তো বা সে মোটামুটি 70-80 বছরের একটা এক্সপিরিয়েন্স সে করেই ওইখানে গেল, বা তার মাথায় একটা বড় পাহাড় নিয়ে সে ওখানে রওনা হয়েছে। মেয়েটা জানতো না যে মেয়েটা ওখানে যেতে পারবে, কিন্তু মেয়েটার ইনসাইড মাইন্ডে একটা জোর ছিল যে না আমি পারবো, এই কারণে হয়তো বা গেল। কিন্তু এই আমি আমার আশেপাশে অনেকে দেখেছি যারা জাস্ট একটু হেল্পের কারণে কিন্তু ওই মনের জোরটা একটা সময় পরে ভেঙে ফেলে, মানে ভেঙে যায়, সে আর উঠে দাঁড়াতে পারে না। আরেকটা আমার মনে হয় আপু, যারা একদম মানে টপ লেভেলে যায়, ছেলেরা খুব ন্যাচারালি যায়, আর ওই মেয়েদেরকে ওই লেভেলে পৌঁছানোর জন্য অনেক বিশাল বড় মিরাকল বা খুব ওলট পালট ঘটনা ঘটা লাগে। আমার যে আমি জানি না, আমি কিছু খুবই ইনফর্মালি বলি, আমাদের যে মেইন যে প্রধানমন্ত্রী দুইজন যারা কত বছর ধরে 30-40 বছর ধরে, তো মানে দুইজন ওমানই এর জায়গায় ওনার জায়গায় উনি, মানে আপনি যদি আমরা আমাদের ফর্মার প্রাইম মিনিস্টারকে দেখি, ওনার তো এই পজিশনে এসে শি ওয়াজন্ট দ্য ওয়ান টু টেক দ্য থ্রোন। যদি ওই 15th অগস্টের ওই ঘটনাটা না ঘটতো তাহলে এটা হতো না। এটাও কিন্তু একটা মানে অনেক বড় ঘটনার পরেই কিন্তু তার রাস্তাটা তৈরি হয়, অ্যান্ড ইট ওয়াজন্ট ইজি, যেটা আমি বলবো। আবার যদি আপনি আমাদের আরেকজন ফর্মার প্রাইম মিনিস্টারকে দেখেন, ওনারও তো তার হাজবেন্ডের ডেথ হলো, তার ছেলে ছোট ছিল দেখে তার রাস্তাটা ক্রিয়েটেড। যেটা বলতে চাচ্ছেন যে একটা মেয়ের জন্য আসলে ওই জায়গাটা রেডি থাকেন, তার ভাইরা যদি বেঁচে থাকতো, অকারেন্স করতে হয় লাইফে, বিশাল বড় অকারেন্স, যাতা অকারেন্স না, যেটা উলটপালট করার মতো একটা অকারেন্স, একদম বিশাল বড়। ওই সময়টা তো হয়তো হাল ধরার কেউ নাই, হ্যাঁ, আর তারও তখন শি হ্যাড টু ফাইট। এবং আমি আপনার সাথে এটাতে কেন এগ্রি করি যে ওই সময়টাতে একটা ছেলের রিপ্লেসমেন্ট যদি আরেকটা ছেলে থাকে তাহলে ওখানে একটা মেয়ে আসার প্রশ্নই ওঠে না। আর যদি রিপ্লেসমেন্ট ধরেন সেকেন্ড থার্ড রিপ্লেসমেন্টও থাকে, তারপরও মানে আমি চিন্তা করি তার কেউ মানে আমি চিন্তা ধরার কেউ নাই, তখন আমরা হয়তো তার নামও, যার আমাদের ফর্মার প্রাইম মিনিস্টার, তার হয়তো না, সে একটা হাউস ওয়াইফ হয়তো এন্ড আপ হতে যদি ভাইগুলো আজকে থাকতো, আই থিঙ্ক যদি ওইভাবে থাকতো, মানে এটা কিন্তু মানে আল্লাহ তার জন্য একটা রাস্তা। ইভেন ধরেন আমাদের সে ফর্মার আরেকজন যে প্রাইম মিনিস্টার, আরেক অপোজিশনের যারা ছিল, তারও ধরেন তার হাজবেন্ড মরে যাওয়ার পর তার হাজবেন্ডের ভাই থাকতো, অনেকগুলো ভাইদের ছেলে থাকতো, তার জন্য রাস্তাটা ইজি হতো না। মানে মেয়েদেরকে কি পরিমাণ স্ট্রং তারা দুইজন। হ্যাঁ, মানে আমি একটা জিনিস বিলিভ করি কি জানেন, আমাদের সোসাইটিতে যে মেয়েটাই একটা ল্যান্ডমার্কিং জায়গায় গেছে, ইট ওয়াজন্ট ইজি, কেউ সহজভাবে যায় নাই। মানে যে যত যাই বলুক, হ্যাঁ ওর তো রেডি ছিল, ওর বাবার বিজনেস ও সামলাচ্ছে, ওর বাবার এটা ছিল ওইটা ছিল। আপনি জানেন যে এই সময়টাতে এসেও একটা অফিসের হেড অফ মেম্বার বা হেড অফ অথরিটি যখন একটা মেয়ে থাকে, তারা সাবঅর্ডিনেট যে মেল পার্সনরা থাকে তারাও কিন্তু একটা সময় যে বিট্রে করার চেষ্টা করে, বা ওই ফিমেল পার্সনটার ইচ অ্যান্ড এভরি ওয়ার্ডার তারা কিন্তু এত সহজে মানতে চায় না। ইভেন তাকেও তার সাবঅর্ডিনেটদের কাছে প্রুভ করতে হয় যে না আমি তোমাদের জন্য রাইট চয়েস এবং আমি তোমাদের জন্য ভালো। তারপরে যে সবচেয়ে বড় যেটা অবস্টেকল, যে ঠিক আছে আমি রাইট চয়েস হলাম, গ্রো করতে করতে যখন আমার বয়স 25+ হবে তখন তোমাকে বিয়ে করতে হবে। ধরেন আমি কেউ বিয়ে করবে না, কিন্তু বিয়ে না করলে আবার আরেক কি